আমার বয়স কত জানেন? 23। আপনার চেয়ে 3 বছরের বড় আমি। লজ্জা করলো না নিজের আপুর বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? ছেলেটা নিজের দৃষ্টি আরো তুখোর করল, কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, ভালোবাসি আপনাকে হৈমন্তিকা। ছেলেটার বেহায়াপনা দেখে খানিকটা বিরক্ত হলো হৈমন্তী। রেগে গেলে তার নাক কাঁপতে শুরু করে, এখনো কাঁপছে। ঝাঁঝালো গলায় সে আওড়ালো, আমার নাম হৈমন্তী, হৈমন্তিকা না। আপনাদের বিল্ডিং এ ভাড়া থাকি বলে ভাববেন না আপনাকে ভয় পাই আমি। আর একবার যদি আমাকে এসব ফালতু প্রস্তাব দেন, তাহলে আপনার বাবা মাকে বলতে দেরি করব না আমি। মনে থাকে যেন। বলেই নিজের তীক্ষ্ণ চাহনি দ্বারা একবার দেখে নিল ছেলেটাকে, যেন চোখ দ্বারায় ভস্য করে দেবে তাকে। তারপর গট গট পায়ে চলে যেতে লাগলো বিল্ডিং এর ভেতর। পেছন থেকে তুষার তখন আবেগী স্বরে বলল, আপনাকে আমি আপু মানি না হৈমন্তিকা। আপনাকে ভালোবেসেও কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও। হৈমন্তী শুনেও শুনল না যেন। ছেলেটার মাথা গেছে একদম। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে কিনা বলে ভালোবাসি। হৈমন্তী প্রথমে ভেবেছিল তুষার মজা করে করছে এসব। তবে না, দিনে দিনে এ উদ্ভট সব কাণ্ড বেড়েই চলছে। এই যেমন কালকের ঘটনাটাই ধরা যাক। হৈমন্তীকে একটা ছেলে প্রপোজ করেছে বলে ছেলেটাকে কি মারধরই না করেছে সে। হৈমন্তী এতদিন বাচ্চা ছেলে ভেবে কিছু বলেনি, কিন্তু এবার সে ভেবে নিয়েছে আবারও এমন কিছু হলে সে সত্যি সত্যি নালিশ দেবে তুষারের বাবার কাছে। বৃষ্টি বাড়ছে, সাথে কোনো ছাতা আনেনি হৈমন্তী। দোকানের ছাউনির নিচে আরেকটু ঠেসে দাঁড়ালো সে। আর কতক্ষণ যে এই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিক্সাও দেখা মিলছে না। নতজানু হয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেললো হৈমন্তী। হঠাৎ পাশ থেকে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার। এখনো দাঁড়িয়ে আছেন কেন হৈমন্তিকা? ছাতা আনেননি? হৈমন্তী চমকে তাকালো। নিজের পাশে তুষারকে দেখে চোখ বড় বড় করে প্রশ্ন শুনল, আপনি এখানে আবার আমার পিছু নেওয়া শুরু করেছেন? তুষার মুচকি হেসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না হৈমন্তিকা। ভাগ্য নিজেই আমাকে আপনার কাছে টেনে আনে। এবার চলুন আপনাকে পৌঁছে দেই। আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে যাব? মরে গেলেও না। আপনার ইচ্ছা, পরে কিছু হলে তার দায় কিন্তু আমি নেব না। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটা বলে হাতের লাল ছাতাটা খুলে নিল তুষার। এরপর ধীর স্থির ভঙ্গিতে হেঁটে চলে যেতে লাগলো সামনের পথে। হৈমন্তী হাত ঘড়ির দিকে তাকালো। রাত 8:40। আর কিছুক্ষণ পরেই 9টা বেজে যাবে। এই রাস্তা তেমন সুবিধার না, তারপরেও রিক্সাও নেই আশেপাশে। বৃষ্টিও কমছে না। হৈমন্তীর কি যাওয়া উচিত তুষারের সঙ্গে? সে একবার তুষারের যাওয়ার পথে তাকিয়ে আবার উল্টো পথে তাকালো। নির্জন রাস্তাটি দেখে মুহূর্তে ভয় এঁটে বসলো হৈমন্তীর মস্তিষ্কে। কি ভেবে উঁচানো গলায় ডাকলো তুষারকে। 2-3 বার ডাকলো, তুষারও থামলো। মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে এলো হৈমন্তীর দিকে। খানিক ঝুঁকে ফিচেল হেসে বলল, ভয় পাচ্ছেন হৈমন্তিকা? হৈমন্তী হক চকালো, থতমত গলায় বলল, আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি আপনি ভয় পাবেন একা একা যেতে। তাই বড় আপু হিসেবে আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আমার কর্তব্যই পালন করেছি। বড় আপু কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুষারের। দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে নিদারুণ অধিকার বোধ নিয়ে সে বলল, আপনি আমার আপু নন হৈমন্তিকা। হৈমন্তী রাগল না এবার, বরং বোঝানোর সুরে বলল, আমি আপনার আপুই তুষার, সেটা আপনি মানুন বা না মানুন। আর হ্যাঁ, আমাকে হৈমন্তী বলে ডাকবেন, হৈমন্তিকা না। তুষার কথা বাড়ালো না। ছাতার একপাশে চেপে গিয়ে জায়গা করে দিল হৈমন্তীকে। নিজের মনে বিড়বিড় করে উঠল, আপনি আমার কে হন সেটা সময় বলে দেবে হৈমন্তিকা। নির্জন মস্তিষ্ক, চারদিকে শুধু বৃষ্টির ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে 2-1টা সিএনজি কিংবা রিক্সার হর্ন বাজিয়ে ব্যস্ত হয়ে ছুটে চলছে নিজ গন্তব্যে। সবকটা যাত্রীতে ভরপুর, থামানোর জো নেই। হৈমন্তী জড়সড় হয়ে হাঁটছে তুষারের সঙ্গে। ছাতা ছোট হওয়ায় বারংবার নিজের হাতে তুষারের হাতের স্পর্শ পাচ্ছে সে। স্বস্তি হচ্ছে খুব। হৈমন্তীর হাতটা বুকের সঙ্গে মিশিয়ে নিল। হাঁটার গতি আরো বাড়িয়ে ক্ষীণ স্বরে বলল, জলদি হাঁটুন তুষার, পথটা শেষই হচ্ছে না। হৈমন্তীর কণ্ঠে বিরক্তি যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে।
অপরদিকে কাঁধ সহ পুরো এক পাশ ভীষণভাবে ভিজে গেছে তুষারের, তবুও আনন্দপূর্ণ মেজাজে সে আছে। গলা ছেড়ে এবার গান গেয়ে উঠল তুষার। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। হৈমন্তী একবার আর চোখে তুষারের দিকে তাকালো, রাশভারী গলায় বলল, খুবই বাজে হতো। আপনার আর আমার প্রেম হতো। নাকচ করে তুষার। হৈমন্তী রেগে গেল। আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেবো তুষার। দিন, আমিও আপনার হাত টেনে ফেলে দেব। বিরক্তি মুখ দিয়ে চ শব্দটি বেরিয়ে এলো হৈমন্তীর। বাকি পথটুকু তুষার নানান কথা বললো, সে টু শব্দটিও করলো না। বিল্ডিং এর কাছাকাছি আসতেই হৈমন্তী ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইল। তুষার হাত ধরে আটকালো, সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল হৈমন্তী। ঝাঁঝালো দৃষ্টিতে তাকাতেই নির্নিমেষ চেয়ে তুষার শুধু বলল, সরি। হৈমন্তী দাঁড়ালো না আর, ছুটে চলে গেল সেখান থেকে। দুপুরবেলা ছাদে টানানো রশি থেকে কাপড় নিচ্ছে হৈমন্তী। রোদের তেজি আলো সরাসরি চোখে মুখে পড়ছে তার। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে। কপাল নিতে নিতে আনমনেই ছাদের দরজার দিকে তাকালো সে। থমকে গেল। ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুষার। প্রশস্ত বুকে দুহাত আড়াআড়ি ভাবে রাখা, ঘর্মাক্ত মুখখানা লাল হয়ে আছে। নির্নিমেষ দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। হৈমন্তী এক পলক সেদিকে তাকিয়েই চোখ আবার ফিরিয়ে নেয়, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তুষার এগিয়ে আসে, হৈমন্তীর সামনাসামনি রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে আসেননি কেন হৈমন্তিকা? আমি অপেক্ষা করছিলাম। হৈমন্তী ক্রুদ্ধ চোখে তাকালো মাত্র, জবাব দিল না। তুষার আবারও বলল, আপনাকে রাগলে ভীষণ সুন্দর লাগে হৈমন্তিকা, সেটা কি আপনি জানেন? বেয়াদবির একটা সীমা থাকে, আপনি সেটা পার করে যাচ্ছেন তুষার। কোন দিন না আমি আপনাকে থাপ্পড় মেরে দেই। রেগে গিয়ে কাঠ কাঠ গলায় বলল হৈমন্তী। জবাবে তুষার ঠোঁট ঝাঁকিয়ে হাসল। রশি দিয়ে একটা সাদা রঙের ওড়না নিয়ে হাতে পেঁচিয়ে নিল। অতঃপর বিস্তর গগনে চেয়ে আফসোসের সুরে বলল, আপনি আরো পরে জন্ম নেননি কেন হৈমন্তিকা? তাহলে আপনার এত বকা শুনতে হতো না আমার। আল্লাহ জানে বিয়ের পর আপনি কি করেন আমার সাথে। হৈমন্তীর চোখ রাঙিয়ে তাকালো, উঁচানো স্বরে বলল, ওড়না দিন। এটা আপনার না? হ্যাঁ। আচ্ছা নিন। বলেই হাতে থাকা ওড়না এগিয়ে দিল তুষার। হৈমন্তী দ্রুত নিয়ে নিল সেটা। দক্ষিণ দিক থেকে দমকা হাওয়া ভেসে আসছে। সেই হাওয়া এলোমেলো হয়ে যাচ্ছে হৈমন্তীর কোমর অবধি কালো কেশ। হৈমন্তী বারবার মাথার ওড়না ঠিক করছে, অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল হৈমন্তীর মুখ পানে। বুকে এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করছে সে। ইচ্ছে করছে উন্মাদ প্রেমিকের মতো প্রেমিকার কপালে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে। তুষার নিজেকে সংযত রাখতে পারল না। হাতে গিয়ে আলতো করে ছুঁয়ে দিল হৈমন্তীর কপাল। কানে চুলগুলো গুঁজে দিতেই হঠাৎ নিজের গালে সূক্ষ্ম ব্যথার আভাস পেল সে। হৈমন্তী চর মেরেছে তাকে। তুষার বিস্ময় নিয়ে তাকালো, গালে হাত বুলিয়ে মন খারাপ করে বলল, এত জোরে মারলেন হৈমন্তিকা? ব্যথা পেলাম তো। তুষারের অভিব্যক্তি দেখে রেগে গেল হৈমন্তী। অবিশ্বাস্য গলায় বলল, আপনার কি একটু লজ্জা করে না তুষার? এতটা নির্লজ্জ কেন আপনি? তুষার জবাব না দিয়ে হাসতে লাগলো। হৈমন্তী সারা শরীরে কেউ আগুন লাগিয়ে দিল যেন। এই ছেলেটাকে কখনো বাচ্চা ছেলে ভেবেছিল সে। এই ছেলেকে, এ তো আস্ত অসভ্য, পাগল, যা তা। হৈমন্তী আর ধারালো না। রোষপূর্ণ চাহনিতে একবার তুষারের দিকে চেয়ে কাপড়গুলো নিয়ে চলে গেল ছাদ থেকে। তার যাওয়ার পথে দৃষ্টি মেলায় আরেক দফা গালে হাত বুলালো তুষার। বিড় করে বলল, নরম হাতের কি জোর, একদম থানি লঙ্কা। ঘরে এসে ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিল হৈমন্তী। কিছুক্ষণ চুপচাপ থেকে পরক্ষণেই চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল, আমাকে আর কাপড় নিতে ছাদে পাঠাবে না মা। এই পিচ্ছি সারা দিন ঘরে বসে থাকে, একে কাপড় আনতে বলতে পারো না? শুনে তেঁতে উঠল হেমন্ত। কণ্ঠে এক রাশ প্রতিবাদী ভাব এঁটে বলল, মোটেও না, আমি অনেক কাজ করি। হৈমন্তীর চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, কি এমন কাজ করিস? হেমন্ত বেশ গর্ব করে বলল, কেন, আজকে সকালে তো নিজের বিছানা গুছিয়েছি না। এতটুকুই? এতটুকু বলছো কেন? বিছানা গোছানো তোমার কাছে কম লাগে? তাহলে আমি কি করি? আমার মতো কাজ করলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না।
একটু থেমে আবারও বলল, কালকে থেকে তুই যাবি ছাদে কাপড় আনতে। বেশি বাড়াবাড়ি করলে মায়ের একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। হেমন্ত ভেঙচি কাটলো। আপন মনে কি যেন বিড়বিড় করতে করতে মোবাইল নিয়ে চলে গেল রুমে। হৈমন্তীর মা রাবেয়া আসলেন একটু পরেই। হাতে থাকা একটা টিফিন বক্স টেবিলে রেখে বললেন, বাড়িওয়ালিরা কয়েকদিন আগে পায়েস দিয়েছিল বুঝলি, এখন খালি বাক্স তো আর দেওয়া যায় না। আমি আজকে অল্প বিরিয়ানি বানিয়েছিলাম, ভাবলাম এই ফাঁকে ওদেরকে বাক্সটাও দিয়ে দেওয়া যাবে। তুই একটু ওদেরকে বাক্সটা দিয়ে আয় না মা। হৈমন্তী অসন্তুষ্ট হয়ে তাকালো, এক রাশ বিরক্তি নিয়ে বলল, আমি কেন? পিচ্চিকে বলো। রাবেয়া আদুরে গলায় বললেন, ওকে বলেছিলাম, ও যায়নি বলেই তো তোকে বলছি। যা না মা, তুই না আমার লক্ষ্মীটি। হৈমন্তীর তখন ইচ্ছে করছিল হৈমন্তীর চুল সব ছিঁড়ে ফেলতে। একটা কাজ বললে করে না ছেলেরা, তার মাও কম কিসের। হৈমন্তীকে ছাড়া যেন ওনার চলেই না, সব কাজে কি হৈমন্তীকেই লাগবে। হৈমন্তী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, বক্স হাতে দাঁড়ালো বাড়িওয়ালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা অলস পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল হৈমন্তী। কোথেকে তুষার এসে পথ রোধ করলো তার, কাছাকাছি এসে বলল, কোথাও যাচ্ছিলেন হৈমন্তিকা? হৈমন্তী কোনরূপ ভনিতা ছাড়াই বলল, আপনার বাসায় যাচ্ছিলাম, এই নিন বক্স, মা বিরিয়ানি পাঠিয়েছে আপনাদের জন্য। বিরিয়ানি আপনি বানিয়েছেন হৈমন্তিকা? বলতে বলতে বক্স হাতে নিল তুষার। হৈমন্তী সে কথায় উত্তর না দিয়ে বরং খানিক কঠিন গলায় বলল, আপনাকে কতবার বলেছি আমাকে হৈমন্তিকা না ডাকতে? এখন থেকে হৈমন্তী, হৈমন্তিকা কিছুই ডাকবেন না, আমাকে আপু বলে ডাকবেন। তুষার শীতল চোখে তাকালো, তখন স্বাভাবিক স্বরে আওড়ালো, কখনো শুনেছেন নিজের হবু বউকে আপু ডাকতে? আমি তো আপনাকে হৈমন্তিকাই ডাকবো। একদিন দেখবেন এই আমার থেকে হৈমন্তিকা ডাকটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন আপনি। আমি কিন্তু তখন আপনার ব্যাকুলতা বাড়াবো না হৈমন্তিকা, ভয়ঙ্করভাবে বুকে আঁকড়ে রাখবো। তুষারের চিন্তায় ঘুম আসছে না হৈমন্তীর। ছেলেটার পাগলামি দিন দিন বাড়ছেই। এমত অবস্থায় হৈমন্তীর কি করা উচিত? চড় থাপ্পড় অপমান কিছুই তো বাকি রাখেনি সে। তবে হ্যাঁ, তুষারের বাবাকে নালিশ দিলে কিছু একটা হতে পারে হয়তো, কিন্তু হৈমন্তীর মন সায় দেয় না এতে। তুষারের জন্য অদ্ভুত একটা মায়া হয় তার। মতিভ্রষ্ট হয়ে কিভাবে মরিচিকার পিছু ছোটে ছেলেটা। তুষার যা চায় তাকে আদৌ সম্ভব? হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলল। ঘুম আর আসবে না তার, মাথা ভীষণ ব্যথা করছে। এখন একটু কড়া চা খেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ, রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলো সে। মুক্ত বাতাসের মাঝে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিল্ডিংটা 5 তলা, হৈমন্তীর পরিবারের 2 তলায় থাকে। তারা তুষাররা থাকে 3 তলা। হৈমন্তীর বারান্দার সঙ্গে তুষারের রুমের বারান্দার উপর নিচ লাগানো। হৈমন্তী যখন চা খাচ্ছিল তখন হঠাৎ উপর থেকে তার চায়ের কাপে ছোট্ট একটা পাথর টুক করে এসে পড়ল। ফলস্বরূপ কাপে থাকা কিছুটা চা ছিটকে পড়লো তার হাতে। সূক্ষ্ম ব্যথায় অল্প চেঁচিয়ে উঠল হৈমন্তী। দ্রুত কাপটি টেবিলে রেখে ফু দিতে লাগলো হাতে। তখন আবারও একটা ছোট্ট পাথর এসে পড়লো তার বারান্দার মেঝেতে। তবে এবারের পাথরটা ভিন্ন। পাথরের গায়ে মোড়ানো রয়েছে একটা সবুজ রঙের কাগজ। হৈমন্তী এগিয়ে গেল সেই দিকে। কাগজটা নিয়ে খুলতেই চমৎকার হাতের লেখা ভেসে উঠল তার সামনে। দুঃখিত হৈমন্তিকা, আমি ইচ্ছে করে ফেলিনি পাথরটা। আপনি কি ব্যথা পেয়েছেন? লেখাটা পড়ে ভরকে গেল হৈমন্তী। উপরে উকি দিতেই দেখতে পেল তুষারকে। তার মতো করে সেও বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভরকানো গলায় ক্ষীণ স্বরে হৈমন্তী বলে উঠল, আপনি এখানে কি করছেন? আর এগুলো কি ধরনের বেয়াদবি? কাপে পাথর ফেলেছেন কেন? আমি তো সরি বলেছি হৈমন্তিকা, চাইলে অ্যান্টিসেপটিকও দিতে পারি, রুমে আছে, দিব? লাগবে না আপনার অ্যান্টিসেপটিক। কালকে না আপনার ক্লাস আছে? এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি এত রাতে না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন কেন হৈমন্তিকা? হৈমন্তীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কণ্ঠে তেজ এনে বলল, আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? যান, রুমে গিয়ে ঘুমান। উপাস থেকে একরকমই উত্তর, যাব না। রাগে হৈমন্তীর নাক কাঁপতে শুরু করলো। ছেলেটা এত ঘাটতেরা! তুষারের সঙ্গে কথা বলার ইচ্ছেই মিয়ে গেল তার। টেবিল থেকে কাপ উঠিয়ে ক্ষীণ কণ্ঠস্বর ছুঁয়ে দিল, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। তুষার রেলিং গলিয়ে খানিকটা ঝুঁকলো। হৈমন্তীর যাওয়ার দিকে স্থির দৃষ্টি মেলে ম্লান হাসলো মাত্র।
পরের দিন ছিল রবিবার। অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস হতে এখনো 1 ঘন্টা বাকি। হৈমন্তী আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে ভার্সিটি। সাথে রয়েছে তার প্রিয় বান্ধবী পারু। তারা দুজন মিলে ক্যান্টিনে বসেছিল। স্যান্ডউইচ খেতে খেতে পারু বেশ আহ্লাদী স্বরে বলল, তোকে যে ছেলেটা পছন্দ করে কি যেন না? হৈমন্তী আগ্রহহীন ভানে জবাব দিল, তুষার। ও হ্যাঁ, তুষার। ছেলেটা কি এখনো তোর পেছনে ঘোরে? হ্যাঁ, কিছু বলিস নাই? কালকে চড় মেরেছিলাম ডান গালে। শুনে চোখ বড় বড় করে তাকালো পারু। কণ্ঠে এক রাশ বিস্ময় ঢেলে বলল, কি ডিরেক্ট চড় মেরে দিলি? এত সুন্দর একটা পোলারে চড় মারতে তোর বুক কাঁপলো না হৈমন্তী? তুই এতটা পাষাণ? আমি হইলে তো কবেই হ্যাঁ বলে দিতাম। ছেলেটার কপালটাই আসলে খারাপ যে তোর মতো একটা দজ্জাল মহিলাকে পছন্দ করছে। হৈমন্তীর চোখ মুখ কুচকে তাকালো। বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠল, তুই আমার বন্ধু নাকি ওর? ওর এত গুনগান গাইছিস কেন? এই বিষয়ে আর একটা কথাও বলবি না পারু। ওর নাম যেন তোর মুখে আর না শুনি। পারু স্যান্ডউইচে কামড় দিয়ে ঠোঁট উল্টে বলল, এভাবে বলছিস কেন? চুপ থাক। পারু সত্যি সত্যি চুপ হয়ে গেল এবার। আর একটা কথাও বলল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই হৈমন্তী জিজ্ঞেস করলো, কয়টা বাজে পারু? 9:40। তোমাদের ক্লাস তো একটু পরেই, তাই না? পারু কিছু বলবে ঠিক তার আগেই পিছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল কথাটা। হৈমন্তী ঘাড় ঘুরিয়ে তাকালো। অচেনা একটা ছেলে দাঁড়িয়ে আছে তাদের একটু দূরেই। সে এগিয়ে আসলো এবার। অনুমতি ছাড়াই হৈমন্তীর পাশে চেয়ারে বসে পড়ল। এক হাত এগিয়ে হৈমন্তীর উদ্দেশ্যে বলল, আমি ইভান, তোমার 1 বছরের সিনিয়র। কেমন আছো? আকস্মিক এমন ঘটনায় বিব্রত বোধ করলো হৈমন্তী। হাত না মিলিয়েই ম্লান হেসে বলল, জি ভালো আছি। আমি আসলে আপনাকে ঠিক চিনলাম না। আপনি কি আমাকে চেনেন? হাত না মেলানোয় খানিকটা অপমান বোধ করলো ইভান, তবে মুখে তা প্রকাশ করলো না। হাত গুটিয়ে স্বাভাবিকভাবে হেসেই বলল, জুনিয়রদের সব খবর থাকে আমার কাছে। তুমি আমাকে চেনো না, রাইট? সমস্যা নেই, কিছুদিন যাক, চিনে যাবে। কথাটা কেমন যেন লাগলো হৈমন্তীর, পছন্দ হলো না। তবুও ভদ্রতা রক্ষার্থে ক্ষীণ হাসলো সে। ইভানের একটা বন্ধু তাকে ডাকতেই সে বিদায় জানিয়ে চলে গেল। হৈমন্তী হাফ ছেড়ে বাঁচল যেন। সুদীর্ঘ শ্বাস ফেলে পাশে তাকাতেই ভয়ে মাথা পিছিয়ে নিল। তার পাশে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, চোখের পলক ফেলছে না একদম। হৈমন্তী বুকে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিল। হুট করে তুষারকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে। একটু শান্ত হতেই রাগী গলায় বলল, সমস্যা কি আপনার? এমন ভূতের মতো চলাফেরা করেন কেন? সে কথার জবাব দিল না তুষার। উল্টো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছেলেটাকে? মানে? একটু আগের ছেলেটাকে? আপনাকে কেন বলবো? টেবিল থেকে পানির বোতল নিল তুষার। আলতো চমক দিয়ে কাঁচ কাঁচ ভাবে বলল, আমার হবু বইয়ের ওপর লাইন মারছিল সে হৈমন্তিকা। আর আমার জানা লাগবে না ছেলেটাকে? টেবিলের উপর মাথা রেখে এক মনে সেন্টার ফ্রুট খাচ্ছিল তুষার। তার দৃষ্টি কোথায় যে ঠেকছে ঠিক বুঝতে পারছে না হৈমন্তী। সতর্ক চাহনিতে পর্যবেক্ষণ করে এনেছে তুষারকে। তাকে দেখলে মনে হয় না সে হৈমন্তীর চেয়ে ছোট, বরং উচ্চতায় ও শারীরিক গঠনে বরাবরই তুষার হৈমন্তীর ঊর্ধ্বে। গায়ের রংটাও তার চেয়ে উজ্জ্বল। প্রশস্ত বুক, পেটানো শরীর, 2 বাহু ফুলে ফেঁপে আছে। চেহারা এক আলাদাই মায়ার ফলন। আঁখি জোড়ার মণি একটু বেশি বাদামি নয়? হ্যাঁ, অন্যদের থেকে একটু বেশি বাদামি তুষারের চোখের মণি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল হৈমন্তী। তুষারের প্রতি আর একটু মনোযোগী হতেই তুষার তৈপত কথায় ভোর পেয়ে গেল সে। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন হৈমন্তিকা? আমি তো আপনারই ভালোভাবে দেখুন। হৈমন্তী হকচকালো, দ্রুত চোখ নামিয়ে নিল। খানিক লজ্জাও পেল। এভাবে তাকানো উচিত হয়নি তার। তাকানোরই বা কি প্রয়োজন ছিল? নিজের ওপর প্রচন্ড রাগ হলো হৈমন্তীর। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়ির কাঁটা 9:55 এসে ঠেকছে। একটু পরেই ক্লাস শুরু হবে। চেয়ার থেকে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো সে। গম্ভীর সুরে বলল, মরিচিকার পেছনে না ছুটে পড়াশোনায় মন দিন তুষার। আপনার না এখন ক্লাস চলছে? ক্লাস বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন কেন? জবাবে বিস্তর
হাসলো তুষার। হাসি ভঙ্গিতে বসে দুহাত উঁচিয়ে আড়মোড়া ভাঙলো। তারপর পেটে হাত রেখে মন খারাপ করে বলল, আমার ভীষণ ক্ষুধা লেগেছে হৈমন্তিকা, কিছু কিনে দিন তো খাবো। হৈমন্তী চোখ ছোট ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে পারুকে ইশারায় উঠতে বলে ক্যান্টিনে কর্মরত ছোট্ট ছেলেটাকে ডেকে উঠল। মিন্টু, তোর এই ভাই যা চাই তাকে দিই, আমি ক্লাসের শেষে টাকা দিয়ে দেব। মিন্টু অন্যান্য টেবিল মুছছিল তখন। হৈমন্তীর কথা শুনে উপর নিচ মাথা নাড়ল শুধু। তুষার উদাসীন গলায় বলল, আমি যা চাই তা একটা বাচ্চা ছেলে দিতে পারবে না হৈমন্তিকা। মানে? বিহব্বল কণ্ঠে প্রশ্ন ছুড়ল হৈমন্তী। তুষার আগের মতো করেই বলল, আমি তো আপনাকে চাই হৈমন্তিকা, খুব করে চাই। ও কি আমার হৈমন্তিকাকে আমাকে দিতে পারবে? হৈমন্তী ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই ছেলের সাথে কথা বলাই বেকার, কিসব উদ্ভট কথাবার্তা বলে। হৈমন্তীর ইচ্ছে করে তুষারের কান আচ্ছা মতো মলে দিতে। নিজের ইচ্ছাটাকে সংযত রাখলো সে। আর চোখে একবার তুষারকে দেখে পারুকে নিয়ে চলে যেতে লাগলো সেখান থেকে। পেছন থেকে তুষার উঁচানো গলায় বলে উঠল, আমার উত্তরটা এখনো দেননি হৈমন্তিকা। হৈমন্তী দাঁড়ালো, তবে পেছনে ফিরল না। তুষার প্রশ্ন করল, ছেলেটা কে হৈমন্তিকা? তখনকার মতো এবারও প্রত্যুত্তরে কিছুই বলল না হৈমন্তী। ভা চালিয়ে তুষারের দৃষ্টির বাহিরে চলে গেল। ভার্সিটি শেষে পরিচিত বিল্ডিং এর কাছাকাছি আসতেই বেশ অনেকখানি ক্লান্ত হয়ে পড়ল হৈমন্তী। ধারওয়ান চাচা তাকে দেখেই মুচকি হাসলেন। স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, আজ তোমাদের বেশি ক্লান্ত লাগতেছে যে? কলেজ ওলারা বেশি খাটাইছে নাকি? হৈমন্তী একটু করে হাসলো, বলল, হ্যাঁ চাচা, একেবারে জান বের করে দিয়েছে। যাও যাও, তাড়াতাড়ি বাসায় গিয়ে বিশ্রাম নাও, ভালো লাগবে। জবাবে হৈমন্তী মাথা হেলিয়ে সম্মতি দেয়। গেট পেরিয়ে উঠানোর দিকে নজর যেতেই দেখতে পাই তুষারকে। মাথা নিচু করে বেঞ্চে বসে আছে সে। তুষারের ক্লাস বহু আগেই শেষ হয়েছে। বাসায় না গিয়ে এখানে বসে আছে কেন? মস্তিষ্কে কৌতূহল জাগলেও বিষয়টা অত ঘাটল না হৈমন্তী। তবে আরেকটু আগাতেই স্পষ্ট হয়ে এলো তুষারের মুখশ্রী। তার কপালের ডান পাশটা রক্ত শোভিত হয়ে আছে, হাতে আঙ্গুলেও রক্তের খানিক অস্তিত্ব বিরাজমান। হৈমন্তী আঁতকে উঠল, দ্রুত পদে তুষারের কাছে গিয়ে দাঁড়ালো, কাপা স্বরে ডাকলো, তুষার। সে ধীর স্থির ভঙ্গিতে তাকালো, দৃষ্টি অত্যাধিক স্বাভাবিক ও শীতল। হৈমন্তীর কাছে ভালো ঠেকলো না সেই চাহনি। ভেতরটা দারুণভাবে কেঁপে উঠল। তুষার তখন মিহি স্বরে জবাব দিল, আপনার এই অবস্থা কিভাবে? জানি না। কলেজের সাদা শার্ট বুকের দিকটায় রক্তে লেগে আছে। কপাল বেয়ে রক্তের বিন্দুকণা ঘড়িয়ে পড়তে ব্যস্ত হয়ে পড়ল হৈমন্তী। তুষারের পাশে বসল। ব্যাগ থেকে কি যেন বের করতে করতে কাঁপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে বলল, ডাক্তার দেখাননি কেন এখনো? এখানে এভাবে বসেই বা আছেন কেন? তুষার জবাব দিল না। নিমেষ চেয়ে রইল হৈমন্তীর ব্যথাতুর আঁখি জোড়ার পানে। হৈমন্তী সেদিকে খেয়াল নেই। ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে কোনোভাবে লাগিয়ে দিল তুষারের ক্ষতস্থানে। হাতের ক্ষতগুলোর জন্য ব্যান্ডেজ বের করতে গিয়ে জানতে পারলো তার কাছে আর ব্যান্ডেজই নেই। বিরক্তসূচক নিঃশ্বাস ফেলল হৈমন্তী। তুষারের দিকে তাকিয়ে রাগী গলায় জিজ্ঞেস করলো, ডাক্তার না দেখিয়ে এখানে বসেছিলেন কেন? আপনার জন্য। তুষারের সাদামাটা উত্তর। হৈমন্তীর রাগ আরো বাড়ল। তুষারের হাতে ক্ষত চেপে দিল সে। তুষার প্রথমে ব্যথায় কুঁকিয়ে উঠলেও পরক্ষণে শব্দে হাসতে লাগলো। বাম গালের সূক্ষ্ম টোলটা বেরিয়ে এলো তখন। হালতো হাতে হৈমন্তীর নাক ছুঁয়ে দিয়ে মোলায়েম স্বরে তুষার আওড়ালো, সর্বদা নাকের ডগায় রাগ নিয়ে ঘোরেন কেন হৈমন্তিকা? ভালোবাসতে পারেন না? একবার ভালোবেসে দেখুন, উজাড় করে দিব সব। কিন্তু তুষারের আবেগী কথায় মন গলল না হৈমন্তীর। সে কাঁট কাঁট গলায় প্রশ্ন ছুড়ল, কার সাথে মারামারি করে নিজের এই অবস্থা করেছেন? কিঞ্চিত নড়ে উঠল তুষার। চেহারায় পরিবর্তন এলো, গম্ভীর হলো সে। তবে কোনরূপ জবাব দিল না। হৈমন্তী আবারও প্রশ্ন করল, কথা বলছেন না কেন তুষার? তুষার এবারও নিশ্চুপ। হৈমন্তী কিছু সময় চুপ থেকে কি যেন ভাবল। অতঃপর আটকে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি ইভানকে কিছু করেছেন তুষার? এতক্ষণে তুষার বলল, কোন ইভান হৈমন্তিকা? মোটেও না চেনার ভান করবেন না তুষার, সত্যি করে বলুন আপনি কার সঙ্গে মারামারি করে এসেছেন? তুষার নিষ্প্রভ স্বরে বলল,
ওই ছেলেটা একদম ভালো না হৈমন্তিকা, আপনার সঙ্গে টাইম পাস করতে চেয়েছিল সে। হৈমন্তীর আর বুঝতে আর বাকি রইল না কিছু। রোদের কিরণ তেজরাভাবে পড়ছে হৈমন্তীর মুখে, জল জল করছে রাগান্বিত আখিজোড়া। কাঁপতে থাকা ওষ্ঠ নাড়িয়ে হৈমন্তী বলল, কোন সাহসে আপনি ইভানকে মেরেছেন? তুষারের সহজ সরল জবাব, ও আপনার ক্ষতি করতে চেয়েছিল হৈমন্তিকা, আপনাকে কষ্ট দিতে চাইছিল। আমি সহ্য করতে পারিনি সেটা। কি সহ্য করতে পারেনি? ইভান টাইম পাস করলে আমার সঙ্গে করত, ক্ষতি করতে চাইলে সেটা আমি দেখব। আপনি কেন আগ বাড়িয়ে মারামারি করতে যাবেন? আমার সব বিষয়ে আপনাকে কে চিন্তা করতে বলেছে? আমি চিন্তা করব হৈমন্তিকা, আপনি সংক্রান্ত সবই তো আমাকে ঘিরে। হৈমন্তীর রাগের তেজ বাড়ল, বক্ষস্থলে সৃষ্টি হলো এক বিরক্তিকর অনুভূতি। কটমট দৃষ্টিতে ঠাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, দূরে থাকবেন আমার থেকে। আপনাকে যেন আমি আমার ত্রিসীমানায়ও না দেখি। সম্ভব না। কি সম্ভব না? আপনাকে কিছু বলি না দেখে বেশি বার বেড়েছেন আপনি। আজই আপনার বাবাকে আপনার এসব কর্মকাণ্ডের কথা বলে দেব আমি। পিঠে 4-5টা ঘা পড়লেই মগজ ঠিক জায়গায় চলে আসবে। ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো হৈমন্তী। চলে যেতে উদ্যোগী হতেই তৎক্ষণাৎ শক্ত বাঁধনে তার হাত ধরে ফেলল তুষার। হৈমন্তী চোখ রাঙিয়ে তাকায়, হাত ছাড়তে নিলেও পারে না। তুষারের দিকে আবার তাকাতেই তুষার তার শান্ত শীতল কণ্ঠস্বরে আওড়ায়, আমি ভয় পাচ্ছি না হৈমন্তিকা, বিশ্বাস করুন। এসবের মোটেও ভয় নেই আমার। ভয় আছে শুধু আপনাকে হারিয়ে ফেলার। আপনি যা ইচ্ছে তাই করুন, আমি বাধা দেব না। তবে আপনার পিছুও ছাড়বো না কোনোদিন, সেটা আপনার যতই অপছন্দ হোক। কথাটুকু বলে হাতের বাঁধন ঢিল করে দিল সে। হৈমন্তী এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। তপ্ত নিঃশ্বাস ফেলে রোষপূর্ণ দৃষ্টি মেলে ধরল তুষার নিষ্প্রভ মুখ পানে। মাগরিবের আজান দিয়েছে। হৈমন্তী নামাজ পড়া শেষে বারান্দায় এসে দাঁড়ালো। মনটা বড্ড অশান্ত হয়ে আছে তার। মাথায় শুধু তুষার নামক ব্যক্তিটির কথা ঘুরছে। এমন আতপাগল মানুষ দুটো দেখেনি সে। এতটা জেদ কেন ছেলেটার? ভাবতেই বিরক্তি যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। তারপর পায়েও জ্বালা করছে ভীষণ। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে পায়ে কাঁচের ফুলদানি পড়ে গেছে। ফুলদানি তো ভেঙেছে, সঙ্গে তার পায়ের কোনাও কেটে গেছে কিছুটা। রাবেয়া সেই যে এ নিয়ে বকা শুরু করেছেন, এখনও থামেননি। হৈমন্তীর এখন একটু শান্তিপূর্ণ জায়গা প্রয়োজন, যা ছাদ ছাড়া আর কোথাও নেই। রুমে গিয়ে গায়ে ওড়না জড়িয়ে নিল হৈমন্তী। রাবেয়া সোফায় বসে টেলিভিশন দেখছিল তখন। সদর দরজার কাছে যেতে যেতে হৈমন্তী বলে উঠল, মা, আমি ছাদে যাচ্ছি, একটু পরে চলে আসবো। রাবেয়া পেছন থেকে হাঁক দিয়ে উঠলেন। দাঁড়া। হৈমন্তী দাঁড়ালো। নিজ মায়ের দিকে তাকাতেই তিনি বেশ রাগী গলায় বলে উঠলেন, এমনি তো তোকে ছাদে পাঠাতে পারি না, এই সন্ধেবেলায় আসছিস ছাদে যেতে? পায়ের কি অবস্থা দেখেছিস? রুমে গিয়ে বিশ্রাম কর যা। হৈমন্তীর চোখ মুখ কুঁচকে বলল, উফ মা, রুমে ভালো লাগছে না, একটু পরে চলে আসবো বলেছি তো। হৈমন্তী আর দাঁড়ালো না, এক ছুটে চলে গেল ছাদের উদ্দেশ্যে। ওদিকে রাবেয়া ডাকতেই রইলেন তাকে। চারদিকে নির্মল বাতাসে নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে হৈমন্তীর। দারুণভাবে অশান্ত মনটা শান্ত হয়ে গেছে নিমিষেই। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল সে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ স্থির হতেই হঠাৎ মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে চোখ মেলে পাশে তাকালো হৈমন্তী। তুষার দুহাত রেলিংয়ের উপর রেখে বুক ভর করে নিমেষহীন দেখছে তাকে। হৈমন্তী চমকালো, চোখ বড় বড় করে চাইল। তুষার আরও কিছু সময় চেয়ে থেকে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এবার লঘু স্বরে বলল, কপালের চুলগুলো কানে গুজে নিন উদার রানী, আমি গুজে দিলে তো আপনি রাগ করবেন। হৈমন্তী ভ্রু কুঞ্চিত করে তাকালো। অবুজের মতো কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে জিজ্ঞেস করলো, উদার রানী মানে? আপনার নামের অর্থ উদার, মনোযোগী, বন্ধুত্বপূর্ণ, অথচ এসবের কিছুই আপনার মধ্যে নেই। বড্ড আফসোসের সঙ্গে শেষের কথাটা বলল তুষার। হৈমন্তী তীক্ষ্ণ চোখে তাকালো। খেয়াল এলো কপালের বিকেলের ব্যান্ডেজটা এখনো খুলেনি তুষার। ব্যান্ডেজের আশেপাশে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সে চট করে তুষারের হাতের দিকে তাকালো। বাম হাতটা ব্যান্ডেজ করা, পরনে ছাই রঙা টি শার্ট আর 3/4 প্যান্ট। মুখটা কেমন মলিন হয়ে আছে। সরব তুষার করুণ স্বরে বলে উঠল, ভালোবাসি হৈমন্তিকা, কেন বোঝেন না?
আপনি শুধরাবেন না কখনো, তাই না তুষার? আমারই দোষ, বারবার আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার বাবাকে কিছু বলছি না, কিন্তু আর না, এবার আমি সত্যি আপনার বাবাকে বলে দেব তুষার। তুষার দুর্বোধ্য হাসল। হৈমন্তীর দিকে এক পা এগোতে আরো 2 পা পিছিয়ে গেল হৈমন্তী। এতে হাসি আরো গাঢ় হলো তুষারের। হুট করে পায়ে ভর দিয়ে নিচে বসে পড়ল সে। হৈমন্তীর পায়ে ইশারা করে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, পা কাটলো কিভাবে হৈমন্তিকা? আপনাকে কেন বলবো? উঠে দাঁড়ান আর দূরে শুনুন। তুষার কানে নিল না সে কথা। ডান পায়ে হাঁটু মেঝেতে লাগিয়ে বসলো। অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে হৈমন্তী ক্ষতগ্রস্ত পা নিজের উরুতে নিয়ে আলতোভাবে হাত বোলালো ক্ষতস্থানে। হৈমন্তী কেঁপে উঠল। অতি দ্রুত হওয়ায় সে বুঝতে পারেনি কি হচ্ছে। সম্বিত ফিরতেই পা সরিয়ে নিতে চাইল সে। তুষার দিল না, শক্ত বাঁধনে আটকে রাখলো। হৈমন্তী রেগে গেল। পা ছাড়ুন তুষার, অসভ্যতামি করছেন কেন? তুষার ক্ষীণ আওয়াজে উত্তর দিল, আপনাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অসভ্যতামি হৈমন্তিকা। দরজার একদম মধ্যখানে বিশাল বড় নেম প্লেটের জায়গায় গুটিসুটি অক্ষরে লেখা, ইট ইজ ফরবিডেন to bother at special times for no reason. Stranger girls are strictly forbidden to come, cause I hate it, and mustly knock the door. আলতাফ সাহেব বিড় করে পড়লেন পুরো 4 বাক্যের ইংরেজি পাঠটি। দীর্ঘশ্বাস ফেলে কড়া নাড়লেন দরজায়। 2-3 বার কড়া নাড়তেই ভেতর থেকে আওয়াজ এলো, কে? আলতাফ সাহেব থমথমে গলায় জবাব দিলেন, আমি। মিনিট পেরোতেই অলস্য ভঙ্গিতে দরজা খুলল তুষার। ভ্রু কোঁচকে আলতাফ সাহেবের দিকে তাকিয়ে মাথার পেছনের অংশের চুলে হাত বুলিয়ে প্রশ্ন করল, তুমি হঠাৎ এখানে? কিছু বলবা? পড়ালেখার কি খবর তোমার? কি করছো আজকাল? আগের মতোই থমথমে গলা ওনার। তুষারের কপালে আরেকটু দৃঢ় ভাঁজ পড়ল। প্রশ্নাত্মক চাহিনিতে তাকিয়ে রইল। ভালোই চলছে, কয়দিন পর টেস্ট এক্সাম আছে, ওটারই প্রিপারেশন নিচ্ছি। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি পড়ালেখা করছো না, বখাটেগিরি করে বেড়াচ্ছ। প্রায় প্রতিদিনই তোমার মারপিটের কমপ্লেন আসে আমার কাছে। আজকে তো আমাদের বিল্ডিংয়ের হেমায়ন্তীর নামের মেয়েটাও এসেছিল। তুমি নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছো? না, আমি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল তুষার। এই যেন জানতো সে এমন পরিস্থিতিতে পড়তে হবে তাকে, এবং সে এর জন্য প্রস্তুত হয়েছিল। ছেলের কাটকাট উত্তরে আলতাফ সাহেব খানিক থমকালেন। অবিশ্বাস্য চোখে তুষারের দিকে চেয়ে রইলেন। মেয়েটা 3 বছরের বড় তোমার তুষার। তাছাড়া তুমি অনার্সে উঠেছ মাত্র। এসব চিন্তা আসে কোথা থেকে তোমার? আদরে আহ্লাদে পাগল হয়ে গেছো নাকি? তুষার কণ্ঠস্বর আরো শীতল করল, একদম না, আমি সুস্থ মস্তিষ্কেই আছি, আর হৈমন্তিকাকেই বিয়ে করতে চাই। আলতাফ সাহেব ধমক দিয়ে উঠলেন, নিজের চেয়েও 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাও সুস্থ মস্তিষ্কে বলো তুমি? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তুষার, ওই মেয়ের থেকে দূরে থাকবে। আবার যদি তোমার নামে এমন বাজে কমপ্লেন আসে তো আমার চেয়েও খারাপ কেউ হবে না। চেঁচামেচি শুনে তুষারের মা হেনা চলে এলেন সেখানে। আফতাব সাহেবকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ছেলেকে এভাবে বকছো কেন? শুনে যেন আরো তেতে উঠলেন তিনি। গলার আওয়াজ বাড়িয়ে বললেন, তোমার ছেলে পাগল হয়ে গেছে। হ্যাঁ না, নিজের চেয়ে বয়সের বড় মেয়েকে বলে কি না বিয়ে করবে, কিছু বলো ওকে। হেনা বিস্ফোরিত নয়নে ছেলের দিকে তাকালেন, প্রশ্ন ছুড়লেন, তুষার, তোর বাবা কি বলেছে এসব? জানি না মা। একটু থেমে আবার বলল, টেবিলে নাস্তা বারো তো মা, ক্ষুধা লাগছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিঃশব্দে দরজা আটকে দিল সে। আলতাফ সাহেব রেগে গেলেন। দেখেছো দেখেছো তোমার ছেলেকে? কি পরিমাণ বেয়াদব হয়েছে, আমাদের মুখের উপর দরজা আটকে দিল। হেনা শান্তভাবে ব্যাপারটা সামলাতে চাইলেন। এবার থামো তো, পরে কথা বলে নিয়ে, এখন একটু শান্ত হও। আলতাফ সাহেব শান্ত হলেন না। এক দফা রাগারাগি করার পর নিজের রুমে চলে গেলেন। একটু পরে আবার উঁচু গলায় হাঁক ছাড়লেন, হ্যাঁ না, 1 গ্লাস ঠান্ডা পানি আনো। সকাল 9:30। ভার্সিটির বিরাট বড় কৃষ্ণচূড়ার গাছে নিচে বসে আছে হৈমন্তী। আজকে এখনো পারু আসেনি। হৈমন্তী উদাস মনে একটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করছে। আকস্মিক কোথা থেকে তুষার এসে বসলো তার পাশে।
হৈমন্তী ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু তুষার তাকালো না। তার ফর্সা মুখটা গরমে ঘর্মাক্ত হয়ে আছে, কপালে ব্যান্ডেজ এখনো বিদ্যমান, চেহারায় এক আলাদাই ক্লান্তি। জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তুষার বলল, আপনার কাছে পানি আছে হৈমন্তিকা? হৈমন্তী জবাব দিল না। কিছু পলক ভ্রু কুঁচকে চেয়ে ব্যাগ থেকে একটা পানির বোতল বের করলো। তুষারের দিকে এগিয়ে দিতেই সে বিনা বাক্যে নিয়ে নিল বোতলটি। আঘাতপ্রাপ্ত হাত দিয়ে বোতলের ঢাকনা খুলে যেই না মুখে দিতে যাবে, অমনি হৈমন্তী দ্রুততার সঙ্গে বলে উঠল, বোতলে মুখ লাগাবেন না। তুষার ভ্রু উঁচালো। কথাটা শুনে ইনি এমন একটা ভাব করে মুখে লাগিয়ে ঢক ঢক করে পান করে নিল পুরো অর্ধেক পানি। হৈমন্তী তখন ঝাঁঝালো স্বরে আওড়ালো, সমস্যা কি? মুখ লাগাতে মানা করেছি না, তাও এমন করলেন কেন? তুষার ধীর স্থির ভঙ্গিতে বোতলে ঢাকনা লাগালো। সবুজ দুর্ভাঘাসের ওপর বোতলটি রেখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে হৈমন্তীর পানে বলল, আপনি যদি তখন ওই কথাটা না বলতেন, আমি বোতলে মুখ লাগাতাম না, তাই দোষ আপনারই। হৈমন্তী তাজ্জব বনে গেল। আমার দোষ? আপনি এমন কেন বলুন তো তুষার? আমাকে জ্বালানো কবে বন্ধ করবেন? যখন আমার নিঃশ্বাস থেমে যাবে। বাজে কথা বন্ধ করুন। আপনার বাবা কি আপনাকে কিছু বলেনি? বলেছে। বকা খেয়েছেন ওনার কাছে? হ্যাঁ। তবুও নির্লজ্জের মতো আমার কাছে এসেছেন কেন? তুষার নির্বিকার ভাবে বলল, কারণ আমার লজ্জা নেই। হৈমন্তীর রাগ যেন এবার আকাশ সম হয়ে গেল। রাগে আর কিছু বলার ইচ্ছেই নিয়ে গেল তার। শব্দ করে ঘাসের ওপর থেকে বোতলটি নিয়ে ব্যাগে পুরো নিতেই তুষার প্রশ্ন করল, আপনি আমাকে আপনি করে ডাকেন কেন হৈমন্তিকা? আপনার মনে তো আমার জন্য কিছুই নেই তাহলে? কে বলেছে কিছু নেই? ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর করি আপনাকে। আর হ্যাঁ, ঘনিষ্ঠতা নেই এমন ছোট বড় সবাইকে আপনি বলে ডাকি আমি। আপনি কেন ব্যতিক্রম হবেন? তাচ্ছিল্যভাবে বলল হৈমন্তী। পাল্টা জবাব দিতে পারল না তুষার, শক্ত মুখে বসে রইল। তারপর যখন দেখলো হৈমন্তী চলে যাচ্ছে, তখন আবার বলল, চলে যাচ্ছেন হৈমন্তিকা? হ্যাঁ। আর একটু বসুন। ভীষণ মায়াময় কণ্ঠে আবদার করে উঠল সে। হৈমন্তীর মন গলে গিয়েও গলল না যেন। বাহ্যিক দিকে শক্ত রইল সে, তাকে উপেক্ষা করে চলে গেল। তুষার পিট পিট নেত্রে চেয়ে রইল সেদিক। হেমন্তর কাছে তুষার হলো একটা প্রিয় নাম। তুষারের সাথে বেশ খাতির তার, এ নিয়ে কম বকা খায়নি সে হৈমন্তীর কাছে। হৈমন্তীর এক কথা, তুষারের সঙ্গে মেলামেশা করা যাবে না, মানে যাবে না। হেমন্ত শোনে না সে কথা। যতই বকা দেওয়া হোক না কেন, সে সর্বদাই তুষারের পেছনে আঠার মতো লেগে থাকে। হৈমন্তীও এখন হাল ছেড়ে দিয়েছে প্রায়। বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছিল হৈমন্তী। তার অত গাছের প্রতি নেশা নেই, রাবেয়ার আছে। তিনি গাছগুলো রেখেছেন এখানে। যার পরিচর্যা করতে হয় তাকে। আবশ্যক এতে মন খারাপ লাগে না তার, ভালোই লাগে। তার সবচেয়ে প্রিয় ফুল হলো বেলি। বেলির ঘ্রাণে মনটা কেমন নিমিষেই ভালো হয়ে যায় তার। হৈমন্তী বেলি ফুলের গাছে পানি দিচ্ছিল। হঠাৎ হেমন্ত দৌড়ে এলো তার কাছে, অত্যাধিক উত্তেজনার সঙ্গে বলল, জানো আপু কি হয়েছে? হৈমন্তী আগ্রহহীনভাবে জবাব দিল, কি হয়েছে? তুষার ভাইয়ের জ্বর হয়েছে, ভয়াবহ জ্বর, 102 ডিগ্রি। হৈমন্তীর কপাল কুঁচকে গেল। মানে? বারান্দার সনসন আওয়াজে বাতাসের আনাগোনা চলছে। কপালের চুলগুলো উড়ে এসে চোখে পড়ছে হৈমন্তীর। বিরক্ত করছে খুব। হৈমন্তী চোখ পিট পিট করে তাকালো। বিরক্ত সহিত কপালের চুলগুলো কানে গুজে নিল। হেমন্ত তখন ব্যগ্র গলায় প্রশ্ন ছুড়ল, আপু কি বলেছি তোমায়? কি বলেছিস? গাছে পানি দিতে দিতে জবাব দিল হৈমন্তী, তুষার ভাইয়ের জ্বর হয়েছে, দেখতে যাবা না? না। কেন যাবা না? হৈমন্তী রোষপূর্ণ নয়নে চাইল, ধমক দিয়ে উঠল, তোর যাওয়ার হলে যা হেমন্ত, আমাকে বিরক্ত করছিস কেন? বলেছি না যাব না। বোনের কর্কশ ব্যবহারে ভীষণ মন খারাপ হলো হেমন্ত। ঠোঁট উল্টে কিছুক্ষণ চেয়ে রইল সে। এরপর চলে যেতেই দীর্ঘশ্বাস ফেলল হৈমন্তী। কিছু জিনিস চাইলেও করা যায় না, আবার কিছু জিনিস বেশি লাই দিতে নেই। তুষার আতশোয়া হয়ে বসে আছে বিছানায়। আর চোখে একবার ডান দিকে ছোট্ট টি টেবিলের দিকে তাকালো সে। প্লেটে ঢাকনা দেওয়া বিরিয়ানি পড়ে আছে সেখানে। হেনা অনেক চেষ্টা করেও খাওয়াতে পারেনি তুষারকে। সারাদিনে একটুখানি জুস আর নাপা খেয়েছে সে।
জ্বর এখন কিছুটা কমেছে, 101 ডিগ্রি। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না কিছু। জ্বরের পাশাপাশি মনটাও বেশি আছে বড্ড। আজ বিকেলে হেমন্তকে দিয়ে তার জ্বরের খবর হৈমন্তীর কাছে পাঠিয়েছিল সে। ভেবেছিল হৈমন্তী ক্ষণিকের জন্য হলেও তাকে দেখতে আসবে, কিন্তু কই, বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। প্রিয়তমার দেখা যে এখনো মিলল না। তুষার উঠে বসলো। টি টেবিল থেকে গ্লাস নিয়ে দুধক পানি পান করতে তিক্ত স্বাদের চোখ মুখ কুচকে গেল তার। পানি খাওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল তৎক্ষণাৎ। সশব্দে গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে বারান্দার দিকে এগুলো। নিস্তব্ধ পরিবেশ, মানুষ তো দূর, চারদিকে কোনো কাকপক্ষীরও দেখা নেই। শীতল বাতাসে মৃদুভাবে কাঁপছে তুষারের শরীর। শীত করছে ভীষণ, কিন্তু রুমে যেতে ইচ্ছে করছে না তার। হৈমন্তীকে এক পলক দেখতে ইচ্ছে করছে, একদম কাছ থেকে, নিবিড়ভাবে। তুষারের চোখ মুদে এলো। অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে ডাকলো সে, হৈমন্তিকা। এর পরপরই হৈমন্তীর ঝিনঝিনে কণ্ঠ কানে এলো তার। তুষার, আপনি এখানে? তুষার খুব করে চমকালো। কণ্ঠের উৎসের দিকে তাকাতেই দেখতে পেল তার 2-3 হাত নিচে বারান্দায় দাঁড়ানো হৈমন্তী বিচলিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কিছু বলতে না দেখে সে আবার বলল, তুষার, আপনার না জ্বর? না ঘুমিয়ে এই বাতাসে দাঁড়িয়ে আছেন কেন? তুষার বার দুয়েক ঘন পলক ফেলল। অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন হৈমন্তিকা? মানে? ভ্রু কুঞ্চিত করে বলল হৈমন্তী। তুষার ঢোক গিলল। শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল। হৈমন্তীর দিকে গভীর চাহনি মেলে ধরল। এলোমেলো কণ্ঠে আবার আওড়ালো, আপনি এত সুন্দর কেন হৈমন্তিকা? আমার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে, ছুঁয়ে দেই। হৈমন্তী ভর কালো, আর্তনাদ করে উঠল। কি সব বলছেন তুষার? মাথা ঠিক আছে? তুষার বাচ্চাদের মতো মাথা দুলিয়ে বলল, আমার মাথা সত্যি ঠিক নেই হৈমন্তিকা। পুরো মস্তিষ্ক জুড়ে শুধু আপনি বিরাজমান। আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমি। এমন কেন হয়? তুষার একটু থামলো। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে উগ্রতার সঙ্গে আবার বলে উঠল, এত দূরত্ব আমার ভালো লাগছে না হৈমন্তিকা। আপনাকে যখন ইচ্ছা ছুতে পারছি না আমি। আপনার কোলে মাথা রেখে ঘুমোতে পারছি না। আপনার চুলে হাত বুলিয়ে দিতে পারছি না। সব সব কিছু অসহ্য লাগছে আমার। আমরা 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 কালকেই বিয়ে করে ফেলবো হৈমন্তিকা। আপনি বিয়ে করতে না চাইলে তুলে গিয়ে নিয়ে বিয়ে করব। হৈমন্তী বিস্ফোরিত নয়নে চেয়ে আছে। তুষারের ফ্যাকাশে মুখশ্রী দেখে তার যেন মায়া হচ্ছে। তেমনি তুষারের উদ্ভট কথাবার্তায় আশ্চর্য হচ্ছে খুব। তার বুঝতে বাকি রইল না তুষার জ্বরের ঘোরে এমন করছে। তুষার, আপনি অসুস্থ, রুমে গিয়ে রেস্ট নিন। না, আমি তোমাকে ছুবো। এক মুহূর্তের জন্য বিমূঢ়তায় বাঁক হারা হয়ে গেল হৈমন্তী। তুষার এই প্রথম তুমি বলে ডেকেছে তাকে। ডাকটা প্রচন্ড মিষ্টি লাগলো তার। খানিক জড়তা কিংবা অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল সে। মিয়ে যাওয়া কণ্ঠকে কঠিন করে বলল, বাজে কথা বাদ দিয়ে রুমে যান তুষার। যাব না। হৈমন্তী আরো বেশ কয়েকবার বলার পরও তুষার শুনল না। হৈমন্তী খেয়াল করলো তুষারের শরীর আগের চেয়েও বেশি কাঁপছে এখন। তীর তীর করছে ওষ্ঠ জোড়া। হৈমন্তী ছোট্ট নিঃশ্বাস ফেলল। অনুরোধের সুরে বলল, আপনি ঠান্ডায় কাঁপছেন তুষার, প্লিজ রুমে যান, নতুবা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। একা একা রুমে ভালো লাগছে না আমার হৈমন্তিকা, আপনিও আসুন। শুনে হৈমন্তীর নেত্রজোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইল যেন। তীব্র ঝংকার তুলে ধমক দিয়ে উঠল সে। তুষার! দুর্বোধ্য হাসলো তুষার, ঠোঁটটা খানিক বাঁকিয়ে। হৈমন্তী রেগে চলে যেতে নিলে দ্রুততার সঙ্গে বলে উঠল, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি হৈমন্তিকা। হৈমন্তী না চাইতেও দাঁড়ালো। একবার নিজের রুমে উকি দিয়ে দেখলো বিছানা অর্ধেক জায়গা দখল করে নিয়ে ঘুমিয়ে আছে হেমন্ত। একটু পরপরই নাক ডাকছে। সে চোখ ফিরিয়ে নিল, একটু নরম হয়ে বলল, কেন খাননি? ভালো লাগে না, তিতা তিতা লাগে। এক পলক তুষারের দিকে তাকালো হৈমন্তী। তুষারের মাদক মেশানো চাহনির সঙ্গে চোখাচোখি হতেই নতজানু হয়ে গেল। আবার তুষারের জন্য তার মায়া হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে ঠিক বুঝতে পারলো না। কোনো মতে মিনমিনিয়ে বলল, খেয়ে ঘুমিয়ে পড়ুন তুষার, এখানে দাঁড়িয়ে থাকবেন না। বলে খানিকটা পালিয়েই চলে গেল সে।
আর একবারও ফিরে তাকালো না তুষারের পানে। বিকেলের আগমন ঘটেছে কিছুক্ষণ। ভার্সিটি শেষে মাত্রই বিল্ডিংয়ের কাছে এসেছে হৈমন্তী। রিক্সা থেকে নেমে টাকা দিতে গিয়ে দেখলো তার পার্সে শুধু 500 টাকার একটা নোট আছে। রিক্সা চালকের কাছে ভাঙতি নেই, ওদিকে দারোয়ান চাচার কাছেও নেই। বহু খুঁজে ব্যাগের এক কোণে শত ভাঁজ পড়া এক পুরনো 20 টাকার নোট পেল সে, কিন্তু মাঝখানে একটুখানি ফাঁকা। রিক্সা চালক নিবে না সেই টাকা। হৈমন্তী অনুরোধ করে বলল, আমার কাছে আর টাকা নেই মামা, এটাই নিন না প্লিজ। রিক্সা চালক আগের মতোই নাকচ করে উঠল। তিনি নিবেননি না ছেঁড়া টাকা। সেই মুহূর্তে তুষারের আগমন ঘটল সেখানে। পরনে তার কোঁচকানো গাঢ় নীল শার্ট, চোখ ঘুমে বুঁজে আসছে। অদ্ভুত গম্ভীরতা নিয়ে সে জিজ্ঞেস করল, কি হয়েছে হৈমন্তিকা? হৈমন্তী কিছু বলার আগেই দারোয়ান চাচা বলে উঠলেন, হৈমন্তী মামনির কাছে ভাঙতে নাই, আমার কাছেও ভাঙতে নাই, তোমার কাছে ভাঙতে হইব তুষার বাবাজান। তুষার কিছু না বলে রিক্সা চালকের দিকে তাকালো। আগের গম্ভীর্য ধরে রেখে প্রশ্ন করল, কত টাকা? রিক্সা চালক জবাব দিল। তুষার বিনা বাক্য ব্যয়ে পকেট থেকে 20 টাকা বের করে দিল। হৈমন্তীর ভালো লাগলো না সেটা। বলল, সমস্যা কি? আপনাকে বলেছি আমার হয়ে টাকা দিতে, দিলেন কেন? হাঁটতে হাঁটতে কথা বলি হৈমন্তিকা। তুষারের ভীষণ শীতল কণ্ঠ। হৈমন্তী কেন যেন মানা করতে পারল না, তুষারের সঙ্গে হাঁটতে লাগলো। তবে মনে মনে ভেবে নিল সে এখনই তুষারের টাকা ফেরত দিয়ে দিবে। তার মতে বড় বোন হিসেবে ছোট ভাইয়ের কাছে ঋণী থাকাটা মোটেও শোভনীয় নয়। হাতে থাকা আচ্ছেরা 20 টাকাটা তুষারের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপাতত রাখুন, ভাঙতি পেলে নতুন 20 টাকা পরে দিয়ে দেব। তুষার আগবোঝা চোখে তাকালো। এটা আমাকে দিচ্ছেন কেন? আমি কারো কাছে ঋণী থাকি না, বিশেষ করে আপনার কাছে তো একদমই না। তুষার মুচকি হাসলো। টাকাটা নিতে নিতে বলল, আচ্ছা দিন, পরবর্তী আমাদের বিয়ের সময় এই 20 টাকা দিয়ে আপনার জন্য চুড়ি কিনা যাবে। চুরির টাকা বাঁচিয়ে দিলেন আপনি। শুনে হৈমন্তী শক্ত চোখে তাকালো। এতে খানিক ঝুঁকে আবারও হাসলো তুষার। নিজের মাথার পেছনের চুলে হাত বুলিয়ে প্রশ্ন ছুড়ল, কালকে রাতে কি আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল হৈমন্তিকা? আমার ঠিক মনে পড়ছে না। হৈমন্তীর দৃষ্টি আবারও শক্ত হলো এবার। মনে মনে ভয়ঙ্কর একখানা উপাধি দিয়ে দিল তুষারকে, ভীষণ ভয়ঙ্কর। কাঁধে ব্যাগ নিয়ে মাঠের একপাশে ইভানকে যেতে দেখা যাচ্ছে। কপালে হাতে ব্যান্ডেজ তার। ডান চোখটাও কেমন ফুলে বড় হয়ে আছে। সাথে রয়েছে কিছু বন্ধু বান্ধব। হৈমন্তী গভীর নজরে ইভানের যাওয়া দেখল কিছুক্ষণ। সেই দিক থেকে চোখ ফেরানোর আগ মুহূর্তে হঠাৎ তুষারের গম্ভীর আওয়াজে আদেশ দিয়ে উঠল, এভাবে কোনো ছেলেকে দেখবেন না হৈমন্তিকা, আমার হিংসে হয়। হৈমন্তী আর চোখে তাকালো তুষারের দিকে। ছেলেটার জ্বর এখনো কমেনি, শরীর অল্প গরম হয়ে আছে। গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সে। পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যের তেজস্বী কিরণ আধো আধোভাবে পড়ছে তার মুখ পানে। আচমকা তুষার চোখ মেলে তাকালো। হৈমন্তী হকচকিয়ে গেল এবার। দ্রুত দৃষ্টি সরিয়ে নিতেই তুষার খানিক হেসে বলল, আমার দিকে তাকাতে পারেন হৈমন্তিকা, এতে আমার হিংসে হয় না। হৈমন্তী লজ্জায় পড়ে গেল। গাল দুটো কেমন ভারী হতে লাগলো যেন। নিজের এই লজ্জা ঢাকতে ধমক দিয়ে উঠল সে, চুপ থাকুন, ছোট ছোটর মতো থাকবেন, নইলে দেবো একটা। হৈমন্তীর বাঘিনী রূপ দেখে আরেক দফা হেসে দিল তুষার। পরক্ষণে মন খারাপ করে বলল, আমি অসুস্থ হৈমন্তিকা, আপনি আমাকে সুস্থ অবস্থায় মারবেন? হৈমন্তীর চাহনি করুণ হলো এবার। ছেলেটার সঙ্গে কথায় পেরে উঠে না সে। তখন নিজের ওপরেই রাগ হয় তার। তারও ওপর পারু মেয়েটা আজকাল ভার্সিটি দেরি করে আসছে। 9:30 বাজছে এখন, তবুও এর আসার নামই নেই। হতাশার দীর্ঘশ্বাস ফেলল হৈমন্তী। তুষারকে একদম পাত্তা না দিয়ে আবারও বইয়ে মনোযোগ দিল। তুষারও চুপ হয়ে গেল এবার। আর একটু এগিয়ে হৈমন্তীর কাছ ঘেঁষে বসলো। হৈমন্তী শক্ত চোখে তাকাতেই দুর্বল হাসলো সে। হৈমন্তী সরে বসলো, তুষারও সরে এলো ওর দিকে। হৈমন্তী রেগে কিছু বলবে তার আগেই কোথেকে একটা মেয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। সে ভ্রু কুচকে তাকালো। মেয়েটা দেখে বয়সে কিংবা উচ্চতায় বেশ ছোটই মনে হচ্ছে, ইন্টারে পড়ে সম্ভবত। তবে দেখতে বেশ রূপবতী। কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কথা ছাড়াই একটা লাল কাগজের চিঠি তুষারের দিকে এগিয়ে দিল মেয়েটি। এরপর লাজুক হেসে মিনমিনিয়ে বলতে লাগলো, মানে আসলে এটা আপনার জন্য।
তুষার ভ্রু চালো। এটা কি? আপনি পড়ে দেখুন। মেয়েটি তার স্বভাবসুলভ লাজুকতা বজায় রাখলো। তুষার চিঠিটা নিতেই এক দৌড়ে গেল সেখান থেকে। এ দেখে মুখ বাঁকিয়ে হাসলো তুষার। কোলে রাখা হৈমন্তীর হাত দুটোয় গুজে দিল চিঠিটা। অতপর আবারও গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বুঝে বলল, পড়ে দেখেন তো হৈমন্তিকা, চিঠিতে কি লেখা আছে। আমি কেন পড়বো? আপনাকে দিয়েছে, আপনি পড়ুন। ইচ্ছে করছে না। তুষারের কণ্ঠে বিশাল ক্লান্তি। হৈমন্তী বিরক্ত হলো ভীষণ। এবার চিঠিটা রেখে দিতে গিয়েও আবার রাখলো না। অজানা কৌতূহলবশত বিড়বিড়িয়ে পুরো চিঠিটা পড়ল। সময়ের সঙ্গে সঙ্গে হৈমন্তীর কপালে ভাঁজও দৃঢ় হতে লাগলো। পড়ার শেষে মহা বিরক্তি নিয়ে এসে বলল, আপনাকে ভালোবাসে মেয়েটা, আপনিও ভালোবাসুন আর আমার পিছু ছাড়ুন। আপনার পিছু ছাড়া অত সহজ হলে আমি ছেড়ে দিতাম হৈমন্তিকা, কিন্তু তা অসম্ভব। মৃত্যুর পরও আমি আপনার পেছনেই পড়ে থাকব। প্রতিবারের মতো তুষারের এরূপ কথায় আজ রাগ হলো না হৈমন্তীর, আবার ভালোও লাগলো না। মাঝামাঝিতে আটকে গেছে সে, অনুভূতি একেবারেই শূন্য। ওভাবে চোখে চোখ রেখে তাকিয়ে আছে তুষারের দিকে। মলিন মুখটা দেখে বড্ড মায়া হচ্ছে তার। লাল চোখ জোড়া দেখে খারাপ লাগছে। হৈমন্তী ব্যাগ হাতরে একটা নাপা ওষুধের পাতা বের করলো। পুরো ওষুধের পাতা তুষারের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে? অনেক। তুষার মাথা দুলালো। হৈমন্তীর দৃষ্টি ফিরিয়ে নিলেও তুষার তাকিয়ে রইল প্রায় অনেকক্ষণ, সেই চিরচেনা দৃষ্টিতে, নিমেষহীন ভাবে। খানেক অস্বস্তি হতে লাগলো হৈমন্তী। তেজি গলায় বলল, অন্যদিকে তাকান তুষার, নয়তো আপনার এই বেহায়াপনার জন্য আবারও জ্বর খাবেন আমার হাতে। আপনি যে দিন দিন পুরুষ নির্যাতনায় লিপ্ত হচ্ছেন তা কি জানেন হৈমন্তিকা? বিস্ফোরিত নয়নে চাইল হৈমন্তী। বিমূঢ় হয়ে চেঁচিয়ে উঠল, কি? কিছু না। হাসতে হাসতে জবাব দিল তুষার। কি ভেবে সে আবারও বলল, একটু আগের মেয়েটা সুন্দর তাই না হৈমন্তিকা? ভাবছি মেয়েটাকে আমার প্রেমিকা বানাবো, আর আপনাকে বউ। দারুণ হবে না? হৈমন্তী জবাব দিল না, ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল মাত্র। সেই দৃষ্টি অদৃশ্যভাবে পড়িয়ে ভস্ম করে দিচ্ছে তুষারকে। ভার্সিটি থেকে ফেরার পর বেশ ক্লান্ত হয়ে পড়ল তুষার। সকালে জ্বর অল্প কমলেও এখন যেন সেটা দ্বিগুণ বেড়ে গেছে। সোফায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল তুষার। উঁচু গলায় হেনাকে ডাকলো, মা পানি আনো। রান্নাঘর থেকে হেনার কণ্ঠস্বর শোনা গেল, আনছি। তুষারের সামনে সোফায় বসে বসে পত্রিকা পড়ছিলেন আফতাব সাহেব। ছেলের দিকে তাকিয়ে পত্রিকার কাগজ রেখে দিলেন টেবিলে। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়লেন, তোমার না জ্বর? এই জ্বর নিয়ে ভার্সিটিতে গিয়েছো কেন? কিছু নেটের প্রয়োজন ছিল। সহজ উত্তর দিয়ে সোফার সঙ্গে আরো এলিয়ে বসলো তুষার। ততক্ষণে হেনাও এসে গেছেন। আফতাব সাহেব আবারও বললেন, তোমাকে আমি হৈমন্তী না কি যেন ওই মেয়েটার থেকে দূরে থাকতে বলেছিলাম, কথাটা মনে আছে তোমার? তুষার হেনার থেকে পানির গ্লাসটা নিল। এক চুমুকে পুরোটা পানি পান করে গ্লাসটা সশব্দে রেখে দিল টেবিলে। অতঃপর বলল, মনে আছে। মেয়েটার পিছু ছেড়েছো তুমি? নির্ভয় এবং স্বাভাবিক কণ্ঠে তুষার ছোট্ট জবাব, না। সঙ্গে সঙ্গে তেতে উঠলেন আফতাব সাহেব। ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠলেন, না মানে? তাহলে আমার কথা মনে রেখে কি লাভ? তুমি কি আমার মান সম্মান ক্ষণের ফন্দি করছো তুষার? নিজের চেয়েও ছোট মেয়ে ভালোবাসতে আমি কিছু বলতাম না, কিন্তু নিজের চেয়েও বড় মেয়ে, সমাজ কি বলবে তার কোনো চিন্তা নেই তোমার? সমাজ বাদ দাও, আমার তো ভাবতে জঘন্য লাগছে। তুষার কোনোরূপ জবাব দিল না। শান্ত ভঙ্গিতে সোফায় বসে রইল। ভাবলো টেবিল থেকে রিমোট নিয়ে টেলিভিশন চালু করলে কি বাবা একটু বেশি রেগে যাবেন তার উপর। পরক্ষণে ভাবলো, না থাক, রুমে গিয়ে টেলিভিশন দেখা যাবে। চেঁচানোতে হেনা ধীরুক্তি করে উঠলেন, ছেলেটাকে অত বকো না তো, ওর কি দোষ? তুমি এই বিষয়ে একদম কথা বলবে না। হ্যাঁ না, তোমার লাইফে ছেলেটা এমন বিগড়ে গেছে। স্বামীর ধমকে হেনা চুপসে গেলেন। তুষার ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। এবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, মা রাতে খিচুড়ি খাবো গরু ভুনা দিয়ে, এখন একটু বিরিয়ানি দাও তো। ছেলের এহেন অভিভক্তি দেখে আফতাব সাহেব রেগে তাকালেন স্ত্রীর দিকে। মনে মনে ভেবে নিলেন তাকে কি করতে হবে। কোনো এক মাসের কোনো এক শুক্রবার
নিকষ কৃষ্ণ। আধার ডিঙিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে মাত্র। সৈদুর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ফজরের নামাজ আদায় করে বিছানায় গায়ে লিয়ে দেয় হৈমন্তী। কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার। রাবেয়া কিছু সংখ্যক গাছ ছাদেও লাগিয়েছেন। হৈমন্তী প্রতিদিন ভোর সকালে গিয়ে গাছে পানি দিয়ে আসতো। ছাদের পূর্ব দিক দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখত পৃথিবীতে সূর্যের আগমন। কিন্তু তুষারের ঝালায় 3-4 দিন ধরে যাচ্ছে না সে। হৈমন্তীর সঙ্গে সঙ্গে তুষারও প্রতিদিন ভোরবেলা হাজির হয়ে যেত ছাদে হৈমন্তীকে বিরক্ত করতে। তবে আজ ছাদে যেতে বড্ড ইচ্ছে করছে হৈমন্তীর। সেভাবে এতদিন না আসায় তুষারও হয়তো আজ আসবে না। একা একা ছাদে সময় কাটানো যাবে। বাহিরে তখন শীতল বাতাসের সমাগম, হালকা শীত আবহাওয়া। হৈমন্তী ওড়না রেখে ভারী একটা চাদর জড়িয়ে নিল দেহে। চোর ডাকাতের মতো ভীরু পায়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদের এক পাশ বসার জন্য 2-3টে বেঞ্চি রাখা, এর উপর পাশেই গাছগাছালির টব। হৈমন্তী ধীর স্থিরভাবে গাছে পানি দিতে লাগলো। কিছুক্ষণ পর দক্ষিণা বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হঠাৎ অনুভূত হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, যার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে হৈমন্তী। ঘাড়ে নিঃশ্বাসের অস্তিত্ব অনুভব করছে। অজানা ব্যক্তিটি এবার পুরুষালী কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, এসেছেন হৈমন্তিকা। হৈমন্তী চমকালো খুব। পেছনে ঘুরতেই তুষারের বিস্তর বুকের সঙ্গে নাকে বাড়ি খেল। নাকে আলতো হাত বুলিয়ে 2 কদম পিছিয়ে এলো সে। জোরালো গলায় প্রশ্ন করলো, আপনি এখানে? আমি তো প্রতিদিনই আসি হৈমন্তিকা, আপনি লুকিয়ে বেড়ান। হৈমন্তী কি বলবে ভেবে পেল না। তুষার এখন তার অনেকটা কাছে। হৈমন্তীর অস্বস্তি হচ্ছে। অস্বস্তি ভরা কণ্ঠে সে বলল, দূরে সরে দাঁড়ান তুষার। তুষার বিনা বাক্যে সরে দাঁড়ালো। ঠোঁটে তার সূক্ষ্ম হাসি। হৈমন্তী সুদীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। জ্বর কমেছে আপনার? নিজেই দেখুন বলে খানিক ঝুঁকলো তুষার। মুখে গিয়ে হৈমন্তীর সামনাসামনি ধরল। হৈমন্তী চোখ বড় বড় করে তাকালো। তুষারের নেত্রজোড়ায় দুষ্টুমি ভরপুর। কপালের ব্যান্ডেজ খুলে ফেলায় ক্ষতস্থানে লম্বাটে একটা আঁচড় দৃশ্যমান। ঠোঁট অল্প শুষ্ক। তার চাহনি আরো গভীর হতেই দ্রুত চোখ সরিয়ে নিল হৈমন্তী। কেন যেন প্রচন্ড রাগ হলো তার। তুষারের বক্ষে হালকা জোরে প্রয়োগে ধাক্কা মারল সে। তুষার পিছিয়ে গেল। স্বাভাবিকভাবেই তাকালো হৈমন্তীর দিকে। সে তখন পা চালিয়ে ছাদ থেকে চলে যাওয়ার উপক্রম করছে। তুষার পেছন থেকে ভীষণ শীতল ও নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান তাকে আপনি জানেন হৈমন্তিকা? হৈমন্তী থমকালো, দাঁড়ালো কিছু সেকেন্ড। এরপর আগের ন্যায় ব্যস্ত পায়ে চলে গেল ছাদ থেকে। দুপুর থেকেই বিল্ডিং এর আশেপাশে প্রচন্ড কোলাহলের শব্দ শোনা যাচ্ছে। তীব্র শব্দে দুপুরে ঘুমাতেই পারেনি হৈমন্তী। এবার সে বেজায় বিরক্ত। ছুটির দিনে যদি একটু ঘুমাতেই না পারে তাহলে সেই ছুটি দিয়ে লাভ কি? তিক্ত মনে বিছানা ঝাড়ছিল হৈমন্তী। সে সময় রুমে হেমন্তর আগমন। বেশ ব্যস্ত দেখাচ্ছে তাকে। এসেই ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে আবার চলে যেতে নিতেই হৈমন্তী জিজ্ঞেস করে উঠল, এই দাঁড়া হেমন্ত, কই যাচ্ছিস? উফ, কাজ আছে, এখন ডাকিও না তো, পরে এসে বলবো। বিরক্ত সহিত বলল হেমন্ত। হৈমন্তী এগিয়ে এসে তার কান মোলে ধরল। চোখ রাঙিয়ে ধমক দিয়ে উঠল, তুই এখন বলবি, তোর ঘাড়ও এখন বলবে। এখন জলদি বল, এত ব্যস্ততা কিসের তোর? কান মোলে ধরতে চেঁচিয়ে উঠল হেমন্ত। আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। উফ, ছাড়ো না। হৈমন্তী ছাড়ল না, তবে হাতের বাঁধন খানিক ঢিলে করে দিল। তুই বলবি নাকি এবার গালে মারবো? বলছি তো, এমন করো কেন? তুষার ভাইয়ের সাথে কাজ করছি আমি। কি কাজ? আর বাইরে এত শব্দ কিসের? তুষার ভাইয়ের সব কাজিন আজকে আসছে, তাই রাতে ছোটখাটো একটা পিকনিক হবে, ওটার জন্যই শব্দ। এবার ছাড়ো। হৈমন্তী কান ছেড়ে দিল। হেমন্ত যাওয়ার আগে তাকে আবারও ধমক দিয়ে বলল, শব্দ কম কর তোরা, রুমে থাকা যাচ্ছে না। হেমন্ত তখন অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, সারাদিন শুধু ধমক আর ধমক। এটা আপু নাকি জল্লাদ? তুষার ভাইয়া যে কি দেখে আপুর প্রেমে পড়লো। পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য। প্রকৃতি ঘন অন্ধকারে নেমে আসতে চাইছে, কিন্তু সফল হতে পারছে না। কৃত্রিম আলোয় এখনো আলোকিত চারপাশ। বিল্ডিং এর উঠোনে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে।
তুষারের বয়সী কিছু ছেলে মেয়ে মাটির উনুনে মুরগির মাংস রোস্ট করছে। তুষার তদারকি করছে সব। হৈমন্তী বারান্দা দিয়ে এক পলক দেখছিল ওদের, এরপর আর যায়নি সেদিকে। এখন সন্ধ্যা 7:12। টেবিলে বসে পড়ছিল হৈমন্তী, তবে বাহিরের প্রবল শব্দে সুষ্ঠুভাবে মনোযোগ দিতে পারছিল না পড়ায়। বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিল। তবুও টেবিলে ঠাঁট হয়ে বসে আছে সে। রাবেয়া অনেকবার সবার সঙ্গে উঠোনে যাওয়ার জন্য তাগদা দিয়েছেন তাকে, সে যাবে না বলে মন স্থির করে আছে। বাধ্য হয়ে রুমে এসে হাজির হলেন রাবেয়া। রোষপূর্ণ স্বরে বললেন, তোকে আমি কয়টা ডাক দিয়েছি হৈমন্তী, ওখানে গেলে কি এমন হবে? সবাই যাচ্ছে, তুই কেন যাবি না? পড়া আছে আমার। পড়তে হবে না আজকে, ভালো একটা জামা পরে উঠোনে চলে যা। ওরা ওখানে কত মজা করছে, তুই গাধার মতো রুমে পড়ে থাকবি কেন? এখানে গাধার কি সম্পর্ক মা? চোখ মুখ কুচকে বলল হৈমন্তী। কথাটা বেশ গায়ে লেগেছে তার। রাবেয়া কিছু বলবেন তার আগেই ড্রয়িং রুম থেকে হৈমন্তীর বাবা আশরাফ সাহেব হাঁক ছেড়ে উঠলেন। হৈমন্তী মা, কথা বাড়াস না। হেমন্ত অনেকবার ডেকে গেছে তোকে, তৈরি হয়ে চলে যা মা, সবার ভালো লাগবে। আশরাফ সাহেবের কথা ফেলতে পারল না হৈমন্তী। না চাওয়া সত্ত্বেও তৈরি হয়ে নিল যাওয়ার জন্য। সাদামাটা একটা সবুজ রঙের জামা পরেছে হৈমন্তী। অলস পায়ে সিঁড়ি ভেঙে দোতলায় আসতেই হঠাৎ মুখোমুখি হয়ে গেল আফতাব সাহেবের সঙ্গে। হৈমন্তীকে দেখেই তিনি ভ্রু কুঁচকে তাকালেন। প্রথমেই প্রশ্ন ছুড়লেন, ওখানে যাচ্ছ? হৈমন্তী ক্ষীণ আওয়াজে উত্তর দিল। জি আঙ্কেল। আফতাব সাহেব এবার একটু গম্ভীর হলেন, থমথমে গলায় বললেন, তোমার সেখানে যাওয়ার কোনো মানে তো আমি দেখছি না। জি? অবাক হয়ে জিজ্ঞেস করল হৈমন্তী। ইতিমধ্যে বিস্ময়ে কপালে ভাঁজ পড়ে গেছে তার। আফতাব সাহেব খানিক কেসে আবারও বললেন, দেখো মেয়ে, তোমার উচিত তুষার থেকে দূরে থাকা, অথচ সেই তুমি তুষারের সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করছো, ওকে সুযোগ দিচ্ছ। আমার তো এখন মনে হচ্ছে তুমি তুষারের মাথা বিক্রি দিয়েছো যাতে তুমি ওর গলায় ঝুলতে পারো, নয়তো আমার ছেলে তোমার মতো বয়সে বড় একটা মেয়ের দিকে ফিরেও তাকায় নাই। বলেই অতি গর্বের সঙ্গে তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি, যেন হৈমন্তীর ওপর সব দোষ দিয়ে তিনি ভীষণ আনন্দিত। এরপর হঠাৎ কাঠিন্য ভাব নিয়ে বললেন, আমার ছেলের থেকে দূরে থাকো, ওর আশেপাশেও যাতে তোমাকে না দেখি। হৈমন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিছুই বলতে পারলো না। ভাবতে লাগলো আসলে কি ও সুযোগ দিচ্ছে তুষারকে। হৈমন্তীর আর যাওয়া হলো না উঠানে। নিস্তেজ পায়ে নিজ ফ্ল্যাটে এসে হাজির হলো হৈমন্তী। তাকে ফিরে আসতে দেখে অবাক হলেন আশরাফ সাহেব। জিজ্ঞেস করলেন, কি রে মা, ফিরে এলি যে? ভালো লাগছে না বাবা, যাব না। নিষ্প্রভ স্বরে জবাব দিল হৈমন্তী। রাবেয়া ভ্রু কুচকে তাকালেন। যাবি না মানে? এই না কি সুন্দর যাচ্ছিলিস, আবার কি হলো? মাথা ব্যথা করছে মা, ঘুমাবো। ঘুমাবি মানে? আমার রাগ উঠাস না হৈমন্তী, চুপচাপ সবার কাছে যা। হৈমন্তী বিরস চোখে এক পলক মায়ের দিকে তাকালো, অতঃপর কথা অমান্য করে চলে গেল নিজ রুমে। হালকা শব্দে লাগিয়ে দিল দরজা। রাবেয়া রোষপূর্ণ চাহনি মেলে ধরলেন হৈমন্তীর যাওয়ার পথে। কপট রাগ দেখিয়ে বললেন, দেখছো তোমার মেয়েকে, একটাও কথা শোনে না, একে নিয়ে যে আমি কি করি। আশরাফ সাহেব বিরক্তি করে উঠলেন। আহা, এত কথা বলো না তো, ওরা তো সত্যি মাথা ব্যথা করছে। তুমি বরং এক কাজ করো, ফ্রিজ থেকে বরফ নিয়ে ঠান্ডা পানি খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল হৈমন্তী। ঠোঁটে তার লাল রঙা লিপস্টিক। যাওয়ার সময় রাবেয়া জোর করে লাগিয়ে দিয়েছিলেন। রুক্ষ শক্তিতে বাম হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে নিল সে। সঙ্গে সঙ্গে ঠোঁটের আশেপাশে হাতের তালু স্বল্প লাল আচ্ছাদিত হলো। হৈমন্তী শটান হয়ে শুয়ে নিষ্পলক চেয়ে রইল সিলিংয়ের দিকে। চেয়ে রইল প্রায় অনেকক্ষণ, নির্জীব অনুভূতি শূন্য হয়ে। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসলো। আচ্ছা, সব দোষ কি তার? সত্যি তার? সব কিছুর জন্য শুধুমাত্র সেই কি দায়ী? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। নয়নজোড়ায় অশ্রু খেলতে লাগলো। গাল বেয়ে গলা অবধি ছুটতে লাগলো সেগুলো। তখন শীতের মাস, চারদিক কুয়াশায় আচ্ছন্ন। হৈমন্তীর স্পষ্ট মনে আছে তারিখটি, 12ই ডিসেম্বর। এই দিনটিতেই অচেনা এক রংপুরের 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে থাকতে এসেছিল হৈমন্তীর পরিবার। সেদিন প্রথম সে তুষারকে দেখেছিল। উঠোনের এক কোণে এক বেঞ্চে কপালে হাত রেখে শুয়ে আছে এক যুবক।
হৈমন্তী এক পলক সেদিকে তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নেয় ধীর গতিতে। হৈমন্তী প্রকৃতি প্রিয় মানুষ। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করা যেন তার নিত্যদিনের অভ্যাস। প্রতিদিনকার মতো বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করার পাশাপাশি একটা জিনিস ভীষণভাবে প্রভাবিত করে থাকে। রোজ উঠোনের মধ্যিখানের এক বেঞ্চে একটা ছেলে বসে থাকতে দেখে সে, একদম চুপচাপ, মাথা নিচু করে মলিন মুখে। ভার্সিটি যাওয়া আসার সময়ও ছেলেটির নিশ্চুপ অভিব্যক্তিতে ওভাবেই বসে থাকা বিশেষভাবে খেয়ালে আসে তার। ছেলেটির কি কোনো কাজ নেই? প্রতিদিন ওভাবে চুপচাপ বসে থাকে কেন? কৌতূহল জাগলেও হৈমন্তী কখনো আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে চায়নি। কেমন জড়তা কাজ করতো ওর মাঝে, কেননা ছেলেটিকে দেখতে তার চেয়ে বড়ই মনে হতো হৈমন্তীর। এভাবে বেশ কিছুদিন চলল। একদিন হেমন্ত থেকে জানতে পারলো ছেলেটি তার চেয়ে ছোট, অনার্সে ভর্তি হয়েছে এবার, বাড়িওয়ালার একমাত্র ছেলে। মুহূর্তে হৈমন্তীর সব জড়তা কেটে গেল। অজানা কৌতূহলগুলো গভীরভাবে জেঁকে বসলো মস্তিষ্কে। ছেলেটা তো তার ছোট ভাইয়ের মতোই, সে হিসেবে তো কথা বলাই যায়। এরপর থেকে বারান্দায় দাঁড়িয়ে হৈমন্তী সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতো ছেলেটাকে। মাঝে মাঝে চোখাচোখি হলে তুষার ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকতো কিছু সেকেন্ড। তারপর যখন দেখতো হৈমন্তী তার থেকে চোখ সরাচ্ছে না, তখন বিরক্ত সহিত চলে যেত সেখান থেকে। ছেলেটাকে জ্বালাতে হৈমন্তীর বেশ লাগতো। সে ইচ্ছে করে আরও বেশি তাকিয়ে থাকতো তুষারের মুখ পানে। এরপর একদিন সাহস করে তুষারের কাছে যায় হৈমন্তী। তুষারের পাশে বসে কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞেস করে, আপনার নাম কি? তুষার এক পলক তাকায়, গম্ভীর স্বরে জবাব দেয়, তুষার। ও, আমার নাম হৈমন্তী। তুষার তখন আপন মনে অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, হৈমন্তিকা। যা শুনতে পেয়ে হেসে ফেলে হৈমন্তী, বলে, আমার নাম হৈমন্তিকা না তো, হৈমন্তী। আর আমি কিন্তু আপনার চেয়ে অনেক বড়, তাই আমাকে আপু বলে ডাকবেন। প্রত্যুত্তরে তুষার হ্যাঁ না কিছুই বলল না। হৈমন্তী আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুষার, আপনি সব সময় এইভাবে চুপচাপ বসে থাকেন কেন? বিরক্ত হন না? এবারেও তুষার নিশ্চুপ। তুষারের ব্যবহারে তেমন ভাবান্তর ঘটল না হৈমন্তীর। সে ভেবেই রেখেছিল এমন কিছুই ঘটবে। সুতরাং হৈমন্তী তার মতোই বকবক করতে লাগলো। মাসখানেক যেতেই তুষারের ব্যবহারে পরিবর্তন এলো। আগে শুধু হৈমন্তীই কথা বলতো, তুষার চুপচাপ বসে শুনতো, শুধু কোনো কথা বলতো না, মাথা নিচু করে রাখতো সবসময়। কিন্তু এখন সেও হৈমন্তীর সঙ্গে মন খুলে কথা বলে। হঠাৎ হঠাৎ গালে হাত রেখে নিমেষহীন চেয়ে রয় হৈমন্তীর মুখ পানে। মাঝে মাঝে এমন সব আবেগমাখা কথা বলে হৈমন্তী ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। তবে অত ঘাটায় না ব্যাপারগুলো। কিন্তু দিনে দিনে তুষারের আচরণ আরও পাগলাটে হতে শুরু করে। হৈমন্তীর প্রতি তীব্র অধিকারবোধ যেন তার মাঝে সর্বদা বিরাজমান। তাই তো হৈমন্তী সরে এসেছিল তুষারের থেকে, রূঢ় আচরণে নিজেকে শক্ত করে রেখেছিল। চরও তো মেরেছিল তুষারকে, তাহলে সে দোষী হলো কিভাবে? এক পর্যায়ে হৈমন্তীর মনে হলো, না, সব দোষ তারই। তুষারের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলাটাই ছিল তার দোষ, মারাত্মক ভুল, যার শাস্তি হিসেবে অন্যের থেকে কথা শুনতে হচ্ছে তাকে। রাতে বেশ দেরি করে ঘুমায় হৈমন্তী। ফলস্বরূপ সকালে উঠতে দেরি হয়ে যায়। তার ফজরের নামাজ কাজা হয়ে যায়। ঘুম থেকে উঠেই প্রথমে নামাজ আদায় করে সে। এবার অলস পায়ে সোফায় গিয়ে বসে। আশরাফ সাহেব সেখানেই বসে বসে খবর দেখছিলেন। মেয়েকে নিজের পাশে বসতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। স্নেহ ভরা স্বরে বললেন, শরীর ঠিক আছে তো মা? মাথা ব্যথা আছে এখনো? না বাবা। কথাটা বলে কিছুক্ষণ চুপ রইল সে, হাঁসফাঁস করতে লাগলো। এরপর ক্ষীণ আওয়াজে বলল, বাবা, এই বাসাটা আর ভালো লাগছে না আমার, অন্য বাসা দেখো। আশরাফ সাহেব অবাক হলেন। কেন মা? রাবেয়া মাঝখান থেকে ফোড়ন কেটে উঠলেন। কেন বাসা পাল্টাবো কেন? কি সুন্দর ছাদে গাছ রাখার সুবিধাও আছে এখানে, কি খোলামেলা, তার উপরে প্রতিবেশীরাও কি সুন্দর আচরণ। রাবেয়ার কথায় তাল মিলিয়ে আশরাফ সাহেবও বললেন, হ্যাঁ মা, তাছাড়া তোর ভার্সিটি আর আমার অফিস আর হেমন্তর স্কুলও তো এখান থেকে কাছে, তাহলে অসুবিধাটা কোথায়? আশরাফ সাহেব এমনভাবে বললেন যে তার দ্বিরুক্তি করতে পারল না হৈমন্তী। গোপনে দীর্ঘশ্বাস ফেলল মাত্র। সেদিন আর ভার্সিটি যাওয়া হলো না তার, ঘর থেকেই বের হলো না। বিকেল থেকে একটু ছাদে যেতেই ছাদের এক কোণে তুষারকে দেখে থমকে গেল হৈমন্তী।
তুষার তখনও দেখেনি তাকে। তড়িৎ গতিতে উল্টো পায়ে আবার ফিরতে নিলেই পেছন থেকে তুষার গম গমে স্বরে ডেকে উঠল, দাঁড়ান হৈমন্তিকা।